আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা বিদেশ পড়াশোনা করতে যেতে চান, আমরা আশা করি এই আলোচনাটি তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন যে, বিদেশ আমি পড়াশোনা করতে যেতে চাই, আমার আসলে কী, কী ডকুমেন্টস প্রয়োজন হয় বা কীভাবে ডকুমেন্টসকে প্রিপেয়ার করব? চলুন আমরা এই বিষয়ে আজকে কথা বলি। আপনি যেখান থেকেই যান না কেন বা যে দেশেই যাওয়ার পরিকল্পনা করেন না কেন, প্রত্যেকটি ইউনিভার্সিটি বা প্রত্যেকটি কান্ট্রি ভেদে কিছু ডকুমেন্টস কম বেশি প্রয়োজন হয়। তো আমরা আজকে আসলে মূলত একটি জেনারেল পার্সপেক্টিভ থেকে আলোচনা করব, যাতে করে এই আলোচনায় যে বিষয়গুলো উঠে আসবে, আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন যে এগুলো আপনি যেখানে এপ্লাই করেন না কেন মোটামুটি এই কাগজগুলো আপনার লাগবেই। তো শুরুতেই আপনি যে জিনিসটা প্রয়োজন হবে, আপনি আন্ডারগ্রেডে যান কিংবা আপনি মাস্টার্স করতে যান বা পিএইচডি করতে যান, আপনার সবার আগে যেটি প্রয়োজন হবে সেটি হবে আপনার সমস্ত সার্টিফিকেট এবং সমস্ত ট্রান্সক্রিপ্ট। তো এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন, যদি আপনার ট্রান্সক্রিপ্ট অথবা আপনার সার্টিফিকেট যদি ইংরেজিতে না থাকে বা যে প্রতিষ্ঠান থেকে আপনি এটা পেয়েছেন সেই প্রতিষ্ঠান যদি ইংরেজিতে না দিয়ে থাকে, আপনাকে অবশ্যই এটি ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। এবং বাংলাদেশের প্রেক্ষিতে একটা জিনিস খুব সাজেস্ট করা হয়, সেটি হলো যে আপনি অবশ্যই ইংরেজিতে ট্রান্সলেট করার পর একটি প্রপার নোটারি করবেন। এবং আপনি যখন ইউনিভার্সিটি পোর্টালে এটি দিবেন, অবশ্যই আপনি বারবার ইউনিভার্সিটি পোর্টালের ইনস্ট্রাকশনটা মেনে চলবেন। এবং কারণ এখানে অনেক সময়ই বলা হয় আপনাকে এই ইংলিশ ট্রান্সলেট কপির পাশাপাশি আপনাকে অবশ্যই মেইন কপি আপলোড করতে হয়। তো আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যখন আপনার রেডি হয়ে যাবে, দ্বিতীয় যে বিষয়টি আপনাকে রেডি করতে হবে সেটি হলো যে আপনাকে একটা সিভি রেডি করতে হবে। এবং এই সিভিটি অবশ্যই একাডেমিক সিভি হতে হবে। একাডেমিক সিভি আসলে কীভাবে করতে হয়, অন্য সিভির সাথে একাডেমিক সিভির একটু পার্থক্য আছে। আপনারা যদি কেউ একটু গুগল সার্চ করেন অথবা পরিচিত যারা এক্সপার্ট আছে কারো কাছে জিজ্ঞেস করলে আপনি এই বিষয়টা জানতে পারবেন। অথবা আমার একটা প্ল্যান আছে, আমি ভবিষ্যতে কোনো একটি আমার ভিডিওতে আমি একাডেমিক সিভি আসলে কীভাবে লিখতে হয়, বিশেষ করে আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এটা কী পরিবর্তনগুলো নিয়ে আসতে হয়, এ বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব। আশা করি সেটি আপনাদের কাজে লাগবে। তো ৩ নাম্বার যে জিনিসটা আপনাকে রেডি করতে হবে সেটি হবে আপনার একটা এসওপি লাগবে। এই এসওপিকে কেউ মোটিভেশন লেটার বলে, অথবা কেউ স্টেটমেন্ট অফ পারপাস বলে, অথবা কেউ পার্সোনাল স্টেটমেন্ট বলে। যদিও ৩ টার মধ্যে একটু ডিফারেন্স আছে, বাট ওভারঅল একটা বিষয় মনে রাখবেন যে ওরা যে জিনিসটা জানতে চায় সেটি হলো আপনি যেই কোর্সে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, সেই কোর্সের বিষয়ে আপনি আসলে কতটা জানেন, সেই কোর্সে যেসব বিষয় রিকোয়ারমেন্ট বলা আছে তার সঙ্গে আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড অথবা আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার কতটা সামঞ্জস্যতা আছে অথবা আপনি এসে কতটা অ্যালাইন করে, এই বিষয়টি মূলত দেখতে হয়। এটি সাধারণত ১ পাতার মধ্যে লেখা ভালো, এবং ১ পাতার মধ্যে বা ২ পাতা হলেও সমস্যা নেই। বাট এটি অবশ্যই আপনারা লেখার সময় একটা বিষয় একটু মাথায় রাখবেন, আপনার যে কারেন্ট স্ট্যাটাস, সেই স্ট্যাটাস হতে পারে আপনার একাডেমিক এক্সপেরিয়েন্স অথবা আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স, যেটাই হোক না কেন, সেটির সঙ্গে আপনারা যেই কোর্সটা অ্যাপ্লিকেশন করবেন সেই কোর্সের সাথে একটু অ্যালাইনমেন্টটা করে নেবেন কাইন্ডলি, এবং এটি করে লিখতে এটি ভালো হয়। আপনারা যখন সিভি লিখবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার সিভিতে অবশ্যই চেষ্টা করবেন অন্তত ২ জন রেফারেন্স দিতে। এই রেফারেন্স কারা হবে বা এই রেফারি কারা হবে, এক্ষেত্রে একটি বিষয় একটু মাথায় রাখবেন যে আপনারা ইউনিভার্সিটিগুলো সাধারণত প্রিফার করে একাডেমিক রেফারেন্সে ভালো হয়। তো একাডেমিক রেফারেন্স মানে হলো আপনি সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে আপনার পড়াশোনা শেষ করেছেন, ওই প্রতিষ্ঠানে যারা আপনাকে পড়িয়েছেন এমন ২ জনের রেফারেন্স হলে ভালো হয়। তবে যাদের স্টাডি ব্রেক আছে, বিশেষ করে যারা মনে করেন অনেক বছর পড়াশোনার পরে চাকরি করছেন, তো তাদের ক্ষেত্রে একটা অনেক সময় ইউনিভার্সিটি এটা অ্যাকসেপ্ট করে, সেটি হলো যে আপনি হয়তো একজন একাডেমিক রেফারেন্স দিবেন আর একটা প্রফেশনাল রেফারেন্স দিবেন। বাট যাদেরকে আপনি রেফারেন্স দেন না কেন, একটু মনে রাখবেন তাদের যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়, এক্ষেত্রে ব্যক্তিগত ইমেলের পরিবর্তে তাদের যে অর্গানাইজেশনাল ইমেল বা ইনস্টিটিউশনাল ইমেল যেটাকে আমরা বলি, এটা যেন একটু দেয়। কারণ অনেক ইউনিভার্সিটি তারা আসলে রেফারেন্স আপলোড করার সুযোগ দেয় না, তারা রেফারির থেকে সরাসরি রেফারেন্সটা নিতে চায়।
এক্ষেত্রে ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস দিলে অনেক ইউনিভার্সিটি অনেক সময় এটিকে অ্যাকসেপ্ট করতে চায় না। কাজেই আপনি যখনই রেফারেন্স ঠিক করবেন, আপনি যে আপনার প্রত্যাশিত ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি আসলে কীভাবে রেফারেন্সের যে ইনস্ট্রাকশন আছে এটি একটু কাইন্ডলি পড়ে নিবেন। এবং এর পরবর্তী সময়ে যেটা আপনার প্রয়োজন হবে, আপনি যখন অ্যাপ্লিকেশন শুরু করবেন, ওরা আপনার আসলে অনেক ইউনিভার্সিটি আবেদনের শুরু থেকেই আসলে পাসপোর্টটা ডিটেল আপনার কাছে চায়, অনেক ইউনিভার্সিটি চায় না। তবে হ্যাঁ, পাসপোর্ট করে রাখা ভালো, এটি আপনার জন্য সুবিধা হবে। তো আমি যদি মোটা দাগে একটু র্যাপ আপ করি, এখানে আপনার দরকার হবে আপনার সমস্ত সার্টিফিকেট, আপনার সমস্ত ট্রান্সক্রিপ্ট, আপনার একটি সিভি, আপনার একটি মোটিভেশন লেটার বা পার্সোনাল স্টেটমেন্ট, অথবা আপনি এসওপি যাই বলেন না কেন, একটা প্রয়োজন হবে। আর দরকার হবে, আপনি কিছু ইউনিভার্সিটি আছে যারা আসলে আপনাকে তাদের পোর্টালে একজন বা দুজনের রেফারেন্স সরাসরি আপলোড করার সুযোগ দেয়। যেসব ইউনিভার্সিটি আপনাকে এই সুযোগটা দেয়, তাদের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যিনি রেফারেন্স হিসাবে যাকে আপনি বিশেষ করে সিভিতে মেনশন করেছেন, তার থেকে একটা রেফারেন্স, তার সাইন্ড কপি হলে ভালো হয়, সেটি তার অফিসিয়াল প্যাডে আপনি নিয়ে আসবেন এবং আবেদনের সময় এখানে আপলোড করে দিবেন। তো এখানে একটা বিষয় হয়তো বলতে পারেন যে আমি কেন ইংলিশের যোগ্যতা নিয়ে কথা বলছি না। আসলে IELTS বলেন বা টোফেল বলেন বা অন্য যে ইংলিশ যোগ্যতা যেটা কম্পিটেন্সি, এটি ইউনিভার্সিটি ভেরি করে। তবে আপনি শুরুতেই যদি চান যে আপনি আনকন্ডিশনাল অফার লেটার নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আসলে ইংলিশের যে রিকোয়ারমেন্টটা আছে সেই সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। আর যদি আপনার এমন হয় যে না, আপনি ইনিশিয়াল স্টেজে আপনি কন্ডিশনাল সার্টিফিকেট নেবেন, সেক্ষেত্রে আপনি ইংলিশ সার্টিফিকেট বাদই আপাতত অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরবর্তী সময় যখন আপনার ইংলিশ সার্টিফিকেট বা ইংলিশ কম্পিটেন্সির আপনি সার্টিফিকেটটা পেয়ে গেলেন, অথবা যদি এমন হয় যে না, আপনি অপারেটরটা পেয়ে গেলেন, পরীক্ষা হয়ে গেছে, আপনি পরবর্তীতে তাদের পোর্টালে বা তাদেরকে এটি নোটিফাই করলে তারা আপনাকে আনকন্ডিশনাল অপারেটরটায় পাঠিয়ে দিবে। তো এর বাইরে আপনাকে আসলে ইনিশিয়াল আবেদনে তেমন খুব বেশি কিছু প্রয়োজন হয় না। এবং আপনি যদি এভাবে আবেদন করেন, আপনি আশা করি আপনি অফার লেটার পেয়ে যাবেন। তবে একটু মনে রাখবেন, যেসব ইউনিভার্সিটিগুলো খুব টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা বিষয় হলো, তারা অনেক সময় আপনার যখন আবেদন সাবমিট করেন, ওই অবস্থায় তারা আপনার প্রিভিয়াস কিছু ওয়ার্ক দেখতে চায়। আপনি ধরেন আপনার কোনো একটা এসে চাইতে পারে, অথবা আপনার প্রিভিয়াস কোনো একটা গবেষণা করেছেন বা কোনো পাবলিকেশন থেকে তার কপি চাইতে পারে। এটি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে, সেই অনুযায়ী আপনাকে এটা প্রোভাইড করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি পরবর্তী সময়ে অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। এবং আপনারা অবশ্যই যদি আপনাদের স্পেসিফিক কোনো বিষয় জানার থাকে, আমাকে একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমার যে অভিজ্ঞতা, আমি এটা দিয়ে চেষ্টা করব আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতে। আরেকটি বিষয়, যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, অথবা লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন, এবং অথবা আপনারা কোন ধরনের কন্টেন্ট চান আমাকে জানান। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব এরকম কন্টেন্ট তৈরি করতে। তো সকলের জন্য শুভকামনা। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ।